কৃষকের কথা বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অ্যাগ্রোভিশন 24 এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ এনামুল হাসান। তো আজ আমরা এসেছি রাজবাড়ী জেলার 4 নং আলিপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। তো এখানে আপনার যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই যে মাঠটা, এই মাঠে অনেকেই আপনার বাড়িতে তিল চাষ করছে। তো এই তিলটা কিভাবে চাষ করছে, কি পরিমাণে আপনার সার কীটনাশক প্রয়োগ করছে, সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন করব। তো আপনারা আশা করি সকলের সাথে থাকবেন। তো তাহলে চলুন যে আজকে আমার এই চাষটা কিভাবে হয়, কয়টা চাষ দেয়, সেই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আমরা দেখে আসি কিভাবে চাষটা করা হচ্ছে। জমি নির্বাচন করতে হবে, জমিটা অবশ্যই উঁচু হইতে হবে এবং এমন যে জমিতে আপনারা তিল চাষ করবেন যাতে জমিটা কিছুটা গড়ান থাকে বা একটু উঁচা নিচু থাকে, যেখানে মানে উঁচার দিকে একটু নিচু থাকলে বা মাঝখানে দুটো উঁচা থাকে ভালো হয়। বৃষ্টির পানি যাতে না জমতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সেই ধরনের জমি আমাদের নির্বাচন করতে হবে। এবং এই জমিটা যখন আমরা চাষ করব তখন তিল চাষের জন্য মাটি সাধারণত ভালোভাবে চাষ এবং মই দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে, যেন মাটিতে ঢেলা না থাকে। বড় ঢেলা থাকলে সেটা আপনার ভেঙে দিতে হবে। বপনের পূর্বে জমি মই দিয়ে অবশ্যই সমান করে নিতে হবে। জমিটা যদি সমান থাকে তাহলে ভালো হবে, মানে বৃষ্টির পানিটা আপনার কখনোই আপনার ওইখানে জমবে না। তিলের জমিতে বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি সহজেই নিষ্কাশন করার জন্য পাশ দিয়ে নালি কেটে দিবেন, অথবা যাতে আপনার তিলের পানিটা বেরোতে পারে সেই ধরনের একটা জায়গা করে দিবেন। তো এই তিলটা আমাদের জমিটা চাষ হয়ে গেল। চাষটা হওয়ার পরে তো আমাদের কি করতে হবে, এখন আমাদের এই জমিটাকে সার দিতে হবে। আমরা যদি হেক্টর প্রতি হিসাবে যাই তাহলে কৃষি পরিবেশ অঞ্চল ভেদে আমাদের সারের তারতম্য হয় সাধারণত। তো একর প্রতি আমরা 40 থেকে 50 কেজি এবং টিএসপি আপনার 50 থেকে 60 কেজি, এমওপি 16 থেকে 20 কেজি, জিপ 40 থেকে 50 কেজি, জিঙ্ক সালফেট আপনার 2 কেজি এবং বোরিক অ্যাসিড দেব আমরা 4 কেজি প্রয়োজনের মতো আর কি। এইটা আমাদের মানে অঞ্চল ভেদে আমরা এই সারটা দিতে পারি। তবে সবচেয়ে ভালো হয় যে যদি আমরা চাষাবাদের আগে যদি নির্দিষ্ট মাটিটা পরীক্ষা করে যে কতটুকু কোনটা কি ঘাটতি আছে সেটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় এবং আমাদের ফসলটাও ভালো হয়। তো যখন এই যে আমরা যে আপনার জমিতে যে সারটা রোপণ করলাম, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইউরিয়া সারের অর্ধেক, অর্থাৎ ইউরিয়া সারে আমরা পরিমাণ বলেছি কত, ইউরিয়া সারের পরিমাণ বলেছি আমরা 40 থেকে 50 কেজি। যদি আমরা 50 কেজি দিই তাহলে অর্ধেক সার আমরা প্রথম চাষের সময় আমরা দিয়ে দেব, শেষ চাষের সময় সরি শেষ চাষের সময় আমরা অর্ধেক সার দিয়ে দেবো এবং বাকি সব সার শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক যে ইউরিয়া থাকে সেটা সার বীজ বপনের যখন গাছটা হবে 4 পাতা 5 পাতা হয়ে যাবে 20 থেকে 30 দিন, অর্থাৎ 20 থেকে 30 দিন বা 25 থেকে 30 দিন পরে কুড়ি আসার সময় উপরিভাগে আমরা ছিটিয়ে প্রয়োগ করে দিতে পারবো। ইউরিয়া সার উপরিভাগ প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে যেন জমিতে রস থাকে, মানে জমিটা যাতে ভিজা থাকে, অথবা যদি ভিজা না থাকে তাহলে পানি সেচ দিয়ে আপনি ভিজে নিয়ে আপনি এই উপরিভাগে এইটা আপনি রোপণ করতে পারেন, এই সারটা ছিটিয়ে দিবেন। তো এই গেল আমাদের সার বপনের সময়। এখন খেয়াল করতে হবে আমরা যে বীজটা বপন করছি সেদিকে খেয়াল করতে হবে। ফসল বোনার 4 থেকে 5 দিনের মধ্যে বীজ গজিয়ে যায়। আমরা যে সাধারণত জানি চারা গজানোর 8 থেকে 10 দিন পর সারিতে অতিরিক্ত চারা আপনার তুলে ফেলতে হবে, অর্থাৎ যদি কোথাও কোনো ঘন চারা থাকে সেখান থেকে আপনার তুলে ফেলে দিবেন এবং সেটাকে সেই জায়গাটা পাতলা করে দিবেন। বীজ বোনার 10 থেকে 15 দিন পর জমিতে যদি কোনো আগাছা থাকে তাহলে নিড়ানি দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে। আপনার বপনের 25 থেকে 30 দিন পর সেচের পূর্বে আরেকবার আগাছা পরিষ্কার করতে হবে, যাতে আমরা ওই আগাছাটা, ছোট যে আগাছাটা সেটা পানিতে আপনার বড় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কীট পতঙ্গ ও রোগ দমন যদি আমাদের হয় করি তাহলে দেখা যায় যে বিছা পোকা তিল ফসলে কিন্তু সবচেয়ে বড় শত্রু হলো এই বিছা পোকা। আপনার খরিফ মৌসুমের মার্চ মার্চ মাসের শেষ সপ্তাহ হতে এই পোকার আক্রমণ বেশি দেখা যায়। তিল গাছের পাতার সবুজ অংশ খেয়ে জালের মতো করে ফেলে, আমরা অনেকেই দেখেছি এই জিনিসটা। তো প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পাতা ছিঁড়ে ফেলতে হবে এবং বিছা পোকার ডিম ও অল্প বয়স্ক
ক্রিয়া দমন করতে হবে এবং প্রাপ্ত বিছা পোকার ক্রিয়া দমনের জন্য আপনাদের কীটনাশক আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো নাইট্রোজেন 505 ইসি অথবা অনুমোদিত কীটনাশক 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। তো এদিকে খেয়াল করতে হবে। তো আপনাদের এই সবচেয়ে বড় পোকা হলো আবার তিল, যখন আপনার গুটি ফুল আসবে, ফুল আসার পরে যখন এই যে তিলের যে আপনার গুটিটা তৈরি হয় অর্থাৎ বীজটা তৈরি হবে, তখন কিন্তু এক ধরনের পোকা আপনার এই তিলকে আপনার ফুটা করে দেয়। ফুটা করে দেওয়ার পরে এই তিলের ভিতরে যে রসটা থাকে, মাইসটা থাকে, এটা পোকা খেয়ে ফেলে। তখন অনেক সময় দেখা যায় যে অনেক গাছে তিল আছে, বোনা বাড়ি নেওয়ার পরে যখন আপনি এই তিলটা রোদে শুকিয়ে যখন মাড়াই করবেন, তখন কিন্তু আর তেল খুঁজে পাওয়া যায় না। তো সেই দিকে আপনারা খেয়াল করবেন যাতে আমাদের এই তিলগুলা নষ্ট না হয়। তো আজকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে অন্য কোনো ফসল নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।